আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আমরা গত ক্লাসে দেখেছিলাম ভেক্টর অধ্যায়ের 34 নং প্রশ্ন পর্যন্ত। আজকে আমরা দেখব 2026 সাল পর্যন্ত যে সকল বোর্ড প্রশ্নগুলো এসেছে ভেক্টর অধ্যায়ের, সেগুলোর সমাধান। আজকে 35 নং প্রশ্ন থেকে শুরু করব। 35 নং প্রশ্নে বলা রয়েছে, চিত্রের আলোকে বহমান নদীতে স্রোতের বেগ p সমান 9 কিলোমিটার পার আওয়ার, নৌকার লব্ধি বেগ r এবং নৌকার বেগ q এর মধ্যবর্তী কোণ বিটা সমান 30 ডিগ্রি এবং নৌকাটি আড়াআড়ি পথে নদী পার হলে নৌকার বেগ q এর মান কত হবে? আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র দেওয়া রয়েছে। এই চিত্রের মধ্যে এই ক্ষেত্রে যে কোণটি দেওয়া রয়েছে এটি দেওয়া রয়েছে আমাদের 30 ডিগ্রি। এই যে বিটা সমান 30 ডিগ্রি দেওয়া রয়েছে এবং এই কিউ হচ্ছে নৌকা। নৌকাটি যে এদিক বরাবর রওনা দিয়েছে এবং নৌকাটি যদি এই নদীর প্রস্থ বরাবর বা আড়াআড়ি পার হয়, এক্ষেত্রে আড়াআড়ি মানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ নৌকাটি যদি আমাদের এই 90 ডিগ্রি কোণে এদিক বরাবর যদি নৌকাটি পার হয়, অর্থাৎ এই কোণের মান যদি আমাদের 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে এই নৌকার বেগটি কত ছিল, অর্থাৎ এই কিউ এর মানটি কত ছিল, এটি আমাদের চেয়েছে। আমরা যদি দেখি যে কোনো নৌকা যদি আড়াআড়ি পার হয়, সেক্ষেত্রে যে সূত্রটি হয়, সেক্ষেত্রে আমরা জানি যে tan থিটা সমান, আমরা জানি কিউ সাইন আলফা, তারপর হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, এটা আমরা জানি। এক্ষেত্রে এই tan 90 ডিগ্রির মান আমরা যদি বসাই যে tan 90 ডিগ্রি, এক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ সাইন আলফা, আর এটা হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা, এটা হচ্ছে কজ আলফা। আমরা জানি যে tan 90 ডিগ্রির মান হচ্ছে 1/0, অর্থাৎ অসংজ্ঞায়িত। এক্ষেত্রে এটিকে আমরা লিখবো কিউ সাইন আলফা। এক্ষেত্রে আমরা যদি দেখি যে আলফার মান কিন্তু হচ্ছে 120 ডিগ্রি। কেন 120 ডিগ্রি? আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি প্লাস হচ্ছে এই ক্ষেত্রে আর রয়েছে আমাদের 30 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 120 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি এবং এখানে আমাদের কোণ রয়েছে 30 ডিগ্রি, অর্থাৎ এই টোটাল কোণটা হচ্ছে কিন্তু 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণে কিন্তু এই নৌকাটি কিন্তু এদিক বরাবর যাত্রা শুরু করেছিল। এক্ষেত্রে আমরা লিখবো কিউ সাইন 120 ডিগ্রি। এক্ষেত্রে এই পি হচ্ছে আমাদের স্রোতের বেগ। আমরা যদি দেখি যে প্রশ্নের মধ্যে স্রোতের বেগ দেওয়া রয়েছে আমাদের 9, তাহলে আমরা লিখবো 9 প্লাস কিউ কস আলফা। এক্ষেত্রে আলফা মান ছিল 120 ডিগ্রি। আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/0 সমান, এখানে লিখবো আমরা কিউ, আর সাইন 120 এর মান আমরা যদি লিখি, সেটি হচ্ছে আমাদের √3/2। এটা হচ্ছে সাইন 120 ডিগ্রির মান এবং এটা ছিল আমাদের 9। আমরা জানি যে কজ 120 এর মান হচ্ছে -12, অর্থাৎ এই কজ 120 এর মান যদি -12 হয়ে থাকে, তাহলে আমরা লিখতে পারি প্লাস, এক্ষেত্রে লিখবো আমরা -12। এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন যদি করি, তাহলে আমরা লিখতে পারবো 1/0 সমান কিউ ইন্টু √3/2, এটা লিখবো √3/2 এবং এক্ষেত্রে লিখবো 9 প্লাস মাইনাস, এক্ষেত্রে লিখবো আমরা কিউ/2। এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা লিখবো 9 মাইনাস কিউ/2 সমান হচ্ছে 0। এটি কিন্তু আমরা লিখতে পারবো। তারপর এটাকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, তাহলে আমরা লিখতে পারবো কিউ/2 সমান হচ্ছে 9। সুতরাং আমরা লিখতে পারবো কিউ সমান 9 × 18 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই 18 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কিউ এর মান এবং কিউ কিন্তু এটি কিন্তু ছিল আমাদের নৌকার বেগ। সুতরাং আমাদের এই যে খ নম্বর যে অপশনটি রয়েছে, এটি কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর দেখবো প্রশ্ন নম্বর 36। 36 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি চিত্র দেওয়া রয়েছে। চিত্রটির মধ্যে 6 নিউটন ওজনের একটি বস্তু রয়েছে এবং এটিকে 6 নিউটন বলে এদিক বরাবর টানা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এটাকে যদি একটু চিত্রটি অঙ্কন করে একটু ভালো করে, তাহলে আমরা জানি যেহেতু এর সাথে থিটা রয়েছে, তাহলে যার সাথে থিটা থাকবে সেটি হচ্ছে অনুভূমিক উপাংশ। তাহলে এটিকে আমরা লিখতে পারি এই বলের, অর্থাৎ 6 নিউটনের অনুভূমিক উপাংশ হচ্ছে 6 cos 60 ডিগ্রি। এটি হচ্ছে আমাদের অনুভূমিক উপাংশ, অর্থাৎ যার সাথে থিটা থাকবে সেটি হচ্ছে অনুভূমিক উপাংশ। তাহলে 6 cos 60 ডিগ্রি। আর এক্ষেত্রে যেহেতু থিটা নেই, এক্ষেত্রে যদি থিটা নেই, তাহলে এটি হচ্ছে আমাদের এই ভেক্টরের এই উলম্ব অংশ, সেটি হচ্ছে 6 sin 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণটি কিন্তু আমাদের হিসাব করা লাগবে 6 sin 60 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে 6 নিউটন ওজনের একটি বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্রানুযায়ী টানা হচ্ছে, বস্তুটির আপাত ওজন কত? যেহেতু আমরা বস্তুটিকে এদিক বরাবর টানতেছি, তাহলে এই এদিক বরাবর টানার জন্য এই উপরের দিকে যে বলটি রয়েছে 6 cos 60 ডিগ্রি, এই মানটি কিন্তু তার ওজন থেকে হ্রাস হয়ে যাবে। আমরা যদি দেখি এর মানটি কত হচ্ছে, এর মান হচ্ছে 6 আর cos 6 এর মান হচ্ছে আমাদের হাফ। তাহলে এটি যদি কাটাকাটি করি, তাহলে আমরা পাবো 3, অর্থাৎ 3 নিউটন। এই উপাংশের মান পাবো আমরা 3 নিউটন। যেহেতু ওজনটি এই নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ ওজনটি নিচের দিকে কাজ করতেছে এবং এই 6 cos 60 ডিগ্রি বা 3 নিউটন উপর দিকে কাজ করতেছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো মোট ওজন যদি 6 নিউটন হয়ে থাকে, এখান থেকে এই 3 নিউটন আমাদের বাদ দিতে হবে। যদি বাদ দেই, তাহলে আমাদের থাকলো 3 নিউটন। সুতরাং আমরা বলতে পারি ওজন হচ্ছে 6 নিউটন নিচের দিকে এবং এই উপরের দিকে যে উপাংশটি মান আমরা পেলাম 3 নিউটন, এই 6 নিউটন থেকে 3 নিউটন বাদ দিলে থাকলো আমাদের 3 নিউটন। সুতরাং আমরা বলতে পারি যে বস্তুটির আপাত ওজন কিন্তু হচ্ছে 3 নিউটন, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর দেখবো প্রশ্ন নম্বর 37 বলা রয়েছে নদীর দৈর্ঘ্য বরাবর চলমান ট্রলারে বাঁধা রশির টানটি হলে সেক্ষেত্রে ট্রলারের হাল দ্বারা নাচক হয় টি কস থিটা। আমরা জানি যে যেহেতু এর সাথে থিটা রয়েছে তাহলে এই টি এর অনুভূমিক অক্ষাংশ হচ্ছে এটা টি কস থিটা, এবং যেহেতু এখানে থিটা নেই এই জন্য এটা হচ্ছে আমাদের টি সাইন থিটা, এটি হচ্ছে উলম্ব অক্ষাংশ। এখন বলা হচ্ছে যেহেতু এই তীরের দিকে টি কস থিটাটা এই দিক নৌকাটিকে তীরের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য ট্রলারের এই হাল দ্বারা এটিকে নাচক করা হয়, সুতরাং ট্রলারের হাল দ্বারা নাচক করা হয় টি কস থিটা, এটি কিন্তু সঠিক। তারপর 2 নম্বর অপশনটি যদি দেখি যে ট্রলার সামনের এগিয়ে যায় টি সাইন থিটা দ্বারা, অবশ্যই টি সাইন থিটার জন্য এই ট্রলারটি সামনের দিকে অগ্রসর হবে, সুতরাং এটি কিন্তু হচ্ছে সঠিক। তারপর 3 নম্বর অপশন রয়েছে থিটা এর মান কমালে ট্রলার ব্যাগ বৃদ্ধি পায়, যে এটি কিন্তু সঠিক নয়। আমরা জানি যে টি সাইন থিটা, এক্ষেত্রে সাইন থিটার মান যত বাড়বে এর অক্ষাংশের মান তত বাড়বে। এক্ষেত্রে আমরা জানি যে সাইন এর সর্বোচ্চ মান হচ্ছে আমাদের +1, অর্থাৎ সাইন 90 ডিগ্রি যখন হবে কোণের মান যত বাড়বে তত কিন্তু টি সাইন থিটার মান বাড়বে, তাহলে এই থিটার মান যতই বাড়বে তখন কিন্তু এর মান বাড়বে। কিন্তু এখানে বলা হয়েছে যে থিটা এর মান কমলে ট্রলার ব্যাগ বৃদ্ধি পায়, তাহলে থিটার মান বাড়লে ট্রলার ব্যাগ এই বৃদ্ধি পাবে, কিন্তু থিটার মান কমালে কিন্তু ব্যাগ হ্রাস হবে। এখানে থিটার মান কমালে ট্রলারের ব্যাগ বৃদ্ধি পাবে না, এই থিটার মান বাড়ালেই ট্রলারের ব্যাগ বৃদ্ধি পাবে, সুতরাং এটি কিন্তু সঠিক নয়। সুতরাং আমরা বলতে পারি 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 38 নং এর জন্য একটি উদ্দীপক দেওয়া রয়েছে যে 6 মিটার পার সেকেন্ড বেগে প্রবাহিত নদীতে 12 মিটার পার সেকেন্ড বেগে সাঁতার কাটতে সক্ষম সাঁতারু 1.2 কিলোমিটার প্রশস্ত নদীতে সাঁতার কাটছে। উদ্দীপকের আলোকে 38 ও 39 নং প্রশ্ন উত্তর দাও। সর্বনিম্ন কত সময় সাঁতারু নদী পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাতে পারবে? আমরা যদি দেখি যে সর্বনিম্ন কত সময় যদি কথাটি বলা থাকে তখন কিন্তু সর্বনিম্ন সময় পার হতে গেলে ওই ব্যক্তিটিকে এই নদীর প্রস্থ বরাবর কিন্তু তাকে পার হতে হবে, অর্থাৎ এই 90 ডিগ্রি কোণে তাকে রওনা দিতে হবে। যদি বলে যে সর্বনিম্ন কত সময় সে পার হতে পারবে, সর্বনিম্ন সময়ে যদি সে পার হতে চায় তাহলে অবশ্যই নদীর প্রস্থ বরাবর অর্থাৎ 90 ডিগ্রি কোণে তাকে রওনা দিতে হবে। সেক্ষেত্রে সর্বনিম্ন সময় পার হওয়ার জন্য যে সময়টি আমরা বের করব সেক্ষেত্রে আমরা লিখব যে টি সমান নদীর প্রস্থ অর্থাৎ ডি সাইন 90 ডিগ্রি, এটা আমরা লিখবো। যদি এটাকে লিখি তাহলে নদীর প্রস্থ যদি আমরা দেখি তাহলে 1.2 কিলোমিটার, অর্থাৎ এটা হচ্ছে 1200 কিলোমিটার 1 হাজার দ্বারা গুণ দিতে হবে। বি হচ্ছে নৌকার ব্যাগ বা ওই সাঁতারুর ব্যাগ, যেহেতু এক্ষেত্রে নৌকা না, এটি যেহেতু সাঁতার কাটছে তাহলে সাঁতার ব্যাগ হচ্ছে 12, তাহলে 12 এবং সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। সেক্ষেত্রে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 100 সেকেন্ড, তাহলে 100 সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 39 নং এ বলা রয়েছে সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে স্রোতের সাথে কত কোণে সাঁতার কাটতে হবে? সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে স্রোতের সাথে কত কোণে সাঁতার কাটতে হবে? আমরা যদি দেখি যে সর্বনিম্ন পথ যদি সে যায় তাহলে কিন্তু সর্বনিম্ন পথে নদী যদি পাড়ি দিতে যায় তাহলে কিন্তু অবশ্যই তাকে লম্ব বরাবর রওনা দিতে হবে, কারণ একমাত্র নদীর প্রস্থই কিন্তু হচ্ছে সর্বনিম্ন পথ। অন্য কোনো দিকে যদি সে যায় তাহলে কিন্তু সর্বনিম্ন পথ হবে না। সুতরাং সর্বনিম্ন পথে যদি বলে তাহলে অবশ্যই নদীর প্রস্থ বরাবর তাকে রওনা দিতে হবে। তাহলে সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে স্রোতের সাথে কত কোণে সাঁতার কাটতে হবে? এখন সর্বনিম্ন পথে যদি সে পাড়ি দিতে চায় অর্থাৎ এদিক বরাবর যদি সে পাড়ি দিতে চায় তাহলে কিন্তু তাকে এই দিক বরাবর তাকে রওনা দিতে হবে। সে যদি এদিক বরাবর রওনা দেয় তাহলে কিন্তু এই স্রোতের কারণে অর্থাৎ এই দিকে যে কিছু স্রোত রয়েছে এই স্রোতের কারণে সে কিন্তু এই সর্বনিম্ন পথে যেতে পারবে। এই জন্য আমরা সর্বনিম্ন পথে নদীর প্রস্থ বরাবর যদি যেতে হয় তাহলে আমরা জানবো যে tan থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা, এটা আমরা বসাইতে পারি। এখন tan থিটা, এই থিটা মান কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সে রওনা দিয়েছে এদিক বরাবর কিন্তু সে যাবে এদিক বরাবর অর্থাৎ সর্বনিম্ন পথে যাবে, এই জন্য থিটা মান হবে 90 ডিগ্রি। এই জন্য আমরা এখান থেকে লিখতে পারবো tan 90 ডিগ্রি সমান কিউ সাইন আলফা। কিউ হচ্ছে ব্যক্তির বেগ, তাহলে আমরা যদি দেখি যে ব্যক্তির বেগ হচ্ছে 12, তাহলে 12 সাইন আলফা। এক্ষেত্রে আমরা মনে করলাম যে আলফা কোণে সে রওনা দিয়েছে, এই আলফা কোণটাই আমাদের বের করতে হবে। এক্ষেত্রে 12 সাইন আলফা এবং এক্ষেত্রে পি এর যে মানটি রয়েছে পি হচ্ছে স্রোতের বেগ, তাহলে 6 প্লাস 12 cos আলফা এটি। এখন এটাকে আমরা লিখতে পারি 1/0 সমান 12 সাইন আলফা, এটি হচ্ছে 12 সাইন আলফা, এবং এক্ষেত্রে পাবো আমরা 6 প্লাস 12 cos আলফা, আমরা কিন্তু এটা পাবো। এক্ষেত্রে যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো 6 প্লাস 12 cos আলফা সমান হচ্ছে 0। সুতরাং আমরা লিখতে পারি 12 cos আলফা সমান -6, বা cos আলফা সমান লিখতে পারি -6/12। এক্ষেত্রে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমাদের -1/2। সুতরাং আমরা লিখতে পারি cos আলফা সমান
cos 120 ডিগ্রি অর্থাৎ সমান আমরা লিখতে পারি 120 ডিগ্রি। ঘই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা 39 এর পরে 40 নং প্রশ্নটি দেখব। এই 40 এবং 41 নং প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য আমাদের একটি উদ্দীপক দেওয়া রয়েছে। আমরা যদি দেখি যে এক্ষেত্রে উদ্দীপকের মধ্যে এক্ষেত্রে আলফা দেওয়া রয়েছে, এক্ষেত্রে আমাদের থিটা এর মান দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমরা এই এ ভেক্টর এর এই অনুভূমিক বরাবর যেটা উপাংশটি পাবো সেটি আমরা পাবো a cos আলফা, অর্থাৎ এক্ষেত্রে আমাদের আলফা দেওয়া রয়েছে। এক্ষেত্রে আমরা উলম্ব বরাবর উপাংশটি পাবো a ভেক্টরে, সেটি পাবো a sin আলফা। এটা পাবো আমরা উলম্ব উপাংশ এবং এটি হচ্ছে অনুভূমিক উপাংশ। এখন আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে 40 ও 41 নং প্রশ্ন উত্তর দাও। আমরা যদি দেখি বলা রয়েছে এ ভেক্টর এর ও এক্স এবং ও ওয়াই বরাবর উপাংশ যথাক্রমে 5√3 ও 5, অর্থাৎ ও এক্স অক্ষ বরাবর যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5√3 এবং ও ওয়াই অক্ষ বরাবর যেটা দেওয়া রয়েছে সেটি দেওয়া রয়েছে আমাদের 5। এটি কিন্তু আমাদের দেওয়া রয়েছে। তাহলে ও এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এই যে ও এক্স অক্ষ বরাবর এখানে যেটা দেওয়া রয়েছে যে ও এক্স অক্ষ, এই ও এক্স অক্ষ বরাবর যে উপাংশটি রয়েছে সেটি আমাদের পেয়েছি আমরা a cos আলফা এবং এর মান দেওয়া রয়েছে 5√3 এবং এই ও ওয়াই অক্ষ বরাবর যেটি দেওয়া রয়েছে আমরা সেই উপাংশটি হচ্ছে a sin আলফা এবং এটির মান দেওয়া রয়েছে আমাদের 5। এখন যদি আমরা এটাকে যদি একটু ভাগ করে নেই, অর্থাৎ ও ওয়াই কে ও এক্স অক্ষ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা লিখতে পারবো a sin আলফা ডিভাইড বাই লিখতে পারবো a cos আলফা সমান আমরা লিখতে পারবো 5 ডিভাইড বাই 5√3। এক্ষেত্রে 5 যদি চলে যায় তাহলে আমরা পেলাম 1/√3, অর্থাৎ 1/√3 কিন্তু আমরা পেলাম। এ চলে যায় তাহলে আমরা লিখতে পারি যে tan আলফা সমান আমরা লিখতে পারি 1/√3, পাবো 30 ডিগ্রি, অর্থাৎ আলফার মান কিন্তু আমরা পেলাম 30 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে এ ভেক্টর এর মান কত। এখন যদি আমরা এ ভেক্টরের মানটি হিসাব করতে চাই তাহলে আমরা এখান থেকে কাজ করতে পারি যে এখানে এর মান কিন্তু দেওয়া রয়েছে আমাদের 5, এর মান যেহেতু 5 দেওয়া রয়েছে তাহলে আমরা কিন্তু এখানে থেকে যে বিষয়টি লিখতে পারি এ সাইন আলফা, অর্থাৎ এই সাইন আলফার মান কিন্তু আমরা পেয়েছি যে 30 ডিগ্রি, যে ক্ষেত্রে আমরা পেয়েছি 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন 30 ডিগ্রি, এটা কিন্তু আমরা লিখতে পারি সমান লিখতে পারি আমরা 5। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা যেটি পাবো যে এই সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কিন্তু হাফ, অর্থাৎ এই হাফ এখানে আমরা পেলাম আমরা 5। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি a সমান 10, অর্থাৎ a সমান 10। সুতরাং আমরা পেলাম যে এই ভেক্টরের মান কিন্তু আমরা 10 পেয়েছি। সুতরাং আমরা যদি দেখি যে a ভেক্টরের মান কত, এই ভেক্টরের মান হচ্ছে শুধু মডুলাস a ভেক্টর অথবা শুধু a এর মান কিন্তু আমরা 10 পেয়েছি, অর্থাৎ এই ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 41 বলা রয়েছে আলফা ও থিটার মধ্যে সম্পর্ক কি। আমরা জানি যে আলফা এর মান পেয়েছি আমরা 30 ডিগ্রি। তাহলে আলফা যদি 30 ডিগ্রি হয়, আমরা যে চিত্রটির মধ্যে দেখেছিলাম এটা ছিল আলফা, এই আলফা মান যদি আমাদের 30 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটা ছিল আমাদের থিটা, এই থিটা মান কিন্তু হচ্ছে 60 ডিগ্রি, কারণ দুটি মিলে হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি যে থিটা সমান হচ্ছে এটা যদি থিটা হয়ে থাকে, অর্থাৎ 60 ডিগ্রি যদি থিটা হয়ে থাকে তাহলে থিটা সমান আমরা লিখতে পারি 2 আলফা। সুতরাং আমরা বলতে পারি যে থিটা সমান 2 আলফা, অর্থাৎ গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ থিটা মান হচ্ছে 60 ডিগ্রি আর আলফা মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই দুটো কিন্তু সমান, তাহলে এই গই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন যে এসেছিল। উপরের চিত্রটি লক্ষ্য করো এবং 42 ও 43 নং প্রশ্ন উত্তর দাও। আমরা যদি উপরের চিত্রটি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর এই আর ভেক্টরটি অবস্থান করছে। সুতরাং এর স্থানাঙ্ক হচ্ছে 2 2 0, অর্থাৎ এর স্থানাঙ্ক হচ্ছে 2 2 0, অর্থাৎ জেড অক্ষ বরাবর এর স্থানাঙ্ক হচ্ছে 0 এবং এই অন্য আরেকটি ভেক্টর ওপি ভেক্টরের অবস্থান শুধু এই জেড অক্ষের উপরে রয়েছে। শুধু জেড অক্ষের উপরে থাকার জন্য এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারবো 0 0 2 0 0 2 লিখতে পারবো, কারণ এই ক্ষেত্রে দেওয়া রয়েছে। অর্থাৎ আমরা দেখবো এক্স অক্ষ আর ওয়াই অক্ষর ভিতরে যদি থাকে তাহলে আমরা এক্স ওয়াই অক্ষর দুটি স্থানাঙ্ক নিব, তাহলে 2 2 0 এই 2 2 0, এবং এক্ষেত্রে পি বিন্দুটি স্থানাঙ্ক হচ্ছে শুধু জেড অক্ষরের উপরে, এই জন্য আমরা শুধু জেড অক্ষরের মানটি রয়েছে 2 এবং 0 0 2 নিব। তারপর 42 নং প্রশ্নে বলা রয়েছে ও আর ভেক্টর নিচের কোনটি। আমরা দেখতে পাচ্ছি যে ও আর ভেক্টর নিচের কোনটি, আমরা দেখতে পাচ্ছি যে ও আর ভেক্টর হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর ভিতরে রয়েছে, এজন্য হচ্ছে আমাদের 2i আর 2j, অর্থাৎ এই যে 2i এবং 2j হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 43 বলা রয়েছে ও পি কিউ আর ক্ষেত্রের ক্ষেত্রফল নিচের কোনটি। আমরা যদি চিত্রের মধ্যে দেখি ও পি কিউ আর এই যে একটি সামুদ্রিক, এই সামুদ্রিকের ক্ষেত্রফলটি চেয়েছে। আমরা জানি যে কোনো সামুদ্রিকের ক্ষেত্রফল যদি বের করি, দুটি ভেক্টর যদি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু থাকে তাহলে এই ভেক্টর দুটির যে ক্রস গুণন থাকে, অর্থাৎ
আমরা যদি দেখি যে ওপি ভেক্টর এবং ওআর ভেক্টর এই দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান কিন্তু ওই সামুদ্রিকের ক্ষেত্রফল নির্দেশ করে, সুতরাং এটি কিন্তু হচ্ছে ওই সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে আমাদের কিন্তু এই ওপি ভেক্টর এবং ওআর ভেক্টরকে ক্রস গুণন করলেই আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলটি পেয়ে যাব, অর্থাৎ ভেক্টর আর হচ্ছে এই ওআর ভেক্টর, অর্থাৎ একটি সামুদ্রিকের দুটি যে সন্নিহিত বাহু রয়েছে, এই দুটি সন্নিহিত বাহুর ক্রস গুণফলের মানে হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল। এখন যদি দেখি যে ওপি ভেক্টর এর স্থানাঙ্ক যেটা আমরা পেয়েছি, যে ওপি ভেক্টরের স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা পেয়েছি 0 0 2, অর্থাৎ এটা পেয়েছি, এবং ওআর ভেক্টরের ক্ষেত্রে যেটা আমরা স্থানাঙ্কটা পেয়েছি এই সেক্ষেত্রে আমরা পেয়েছি 2 2 0। এটার উপর যদি আমরা ক্রস করি, অর্থাৎ এটাকে যদি আমরা একটু ক্রস দেখি, তাহলে ওপি ভেক্টর ক্রস হচ্ছে ওআর ভেক্টর, এটাকে যদি আমরা ক্রস করি তাহলে আমরা লিখবো আই, এখানে লিখবো জে, এখানে লিখবো কে, তারপর ওপি ভেক্টর মান লিখবো 0 0 2, তারপর এটাকে আমরা লিখবো 2 2 0। এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখবো আই যদি কমন নেই তাহলে লিখবো 0 -4, মাইনাস জে যদি কমন নেই তাহলে লিখবো 0 -4, তারপর প্লাস কে যদি কমন নেই তাহলে লিখবো 0 -0। তারপর এটাকে লিখলে আমরা পাবো -4i প্লাস হচ্ছে 4j। এটা কিন্তু আমরা পাবো যেহেতু এর মান চেয়েছে, অর্থাৎ ওপি ভেক্টর ক্রস ওআর ভেক্টর এর কিন্তু মান ক্ষেত্রফল বোঝায়, সুতরাং এর মান যদি আমরা হিসাব করি তাহলে -4 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার। এক্ষেত্রে আমরা যেটা পাবো 16 + 16, অর্থাৎ আমরা পাবো 32। এই 32কে যদি একটু ভেঙে যদি লিখি তাহলে লিখতে পারবো আমরা 16 × 2, তাহলে এটাকে পাবো আমরা 4√2, অর্থাৎ 4√2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং 4√2 হচ্ছে এই সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার কোনো অপশনের মধ্যেই 4√2 নেই, সুতরাং এই 4√2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 4√2। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 44। 44-এ বলা রয়েছে পি ভেক্টর সমান হাফ আই প্লাস হাফ জে প্লাস কিউ কে হলে কিউ এর মান কত হবে যখন পি ভেক্টরটি একটি একক ভেক্টর হবে। পি ভেক্টরটি যদি একটি একক ভেক্টর হয় তাহলে তার মান কিন্তু আমাদের 1 হবে। সুতরাং আমরা এই পি ভেক্টর মান যদি 1 হয় তাহলে তখনই কিন্তু সেটি একক ভেক্টর হবে। আমরা পি ভেক্টর মানটি আমরা একটু বের করে নিব। আমরা যদি পি ভেক্টর মানটি বের করে নিই তাহলে আমরা লিখব √/i এর সহগের বর্গ আর হাফ স্কয়ার প্লাস হচ্ছে জে এর সহগের বর্গ হাফ স্কয়ার প্লাস হচ্ছে কে এর সহগের বর্গ কিউ স্কয়ার সমান হচ্ছে 1, অর্থাৎ এর মান কিন্তু এই ভেক্টর মান কিন্তু 1 ধরবো আমরা, যেহেতু এটি একক ভেক্টর কথা বলা হয়েছে। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো, অর্থাৎ এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে 1/4 প্লাস 1/4 প্লাস হচ্ছে কিউ স্কয়ার সমান হচ্ছে 1, এটা আমরা পাবো। তারপর আমরা যদি এটাকে লিখি তাহলে কিউ স্কয়ার সমান লিখতে পারবো 1 - 1/4 প্লাস হচ্ছে 1/4, আমরা এটা লিখতে পারবো। তারপর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1 মাইনাস এটা আমরা পাবো হাফ, তাহলে এখান থেকে 1 থেকে হাফ চলে গেলে থাকলো আমাদের হাফ। এখন আমরা এটাকে লিখতে পারবো কিউ স্কয়ার সমান হাফ, সুতরাং আমরা লিখতে পারবো যে কিউ সমান 1/√2, অর্থাৎ এই 1/√2 কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং কিউ এর মান যদি 1/√2 হয় তাহলে সেটি একটি একক ভেক্টর হবে। তাহলে কিউ এর মান কত হলে এটি একটি একক ভেক্টর হবে, সেটি হচ্ছে 1/√2, অর্থাৎ গ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর দেখবো প্রশ্ন নম্বর 45। 45-এ বলা রয়েছে এফ একটি ভেক্টর, এই ভেক্টরটির বা বলটির জেড এক্স সমতলে এর মান কত। জেড এবং এক্স সমতলে যেহেতু মান চেয়েছে তাহলে জেড এর জন্য হচ্ছে -4k আর হচ্ছে এক্স এর জন্য হচ্ছে 2i, এটার এই সমতলের মান কত, তাহলে এর মান যদি হয় তাহলে এটা হচ্ছে আমাদের i এর সহগের বর্গ যোগ হচ্ছে k এর সহগের বর্গ, অর্থাৎ -4 স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4 4 16 এবং 2 গুণে 4, তাহলে 16 আর 4 হচ্ছে 20, অর্থাৎ √20, অর্থাৎ খ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর দেখবো প্রশ্ন নম্বর 46। 46-এ বলা রয়েছে 3i - 4j প্লাস 12k ভেক্টরটির মান কত। আমরা যদি দেখি যে ভেক্টরটির মান কত তাহলে আমরা খুব সহজে এর মানটি বের করতে পারবো। আমরা জানি কোন ভেক্টর মান হচ্ছে i এর সহগের বর্গ, তাহলে i এর সহগের বর্গ যদি 3 হয় 3 এর বর্গ যদি করি তাহলে হচ্ছে 9 প্লাস হচ্ছে এই j এর সহগের বর্গ, তাহলে -4 কে যদি বর্গ করি তাহলে হচ্ছে আমাদের 16, তারপর হচ্ছে 12, এই 12 কে যদি বর্গ করি তাহলে হচ্ছে আমাদের 144, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 169 এবং এটাকে বর্গমূল করলে হচ্ছে 13, অর্থাৎ এই খ নাম্বার অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 47। 47-এ বলা রয়েছে পি একটি ভেক্টর i - j - k হলে পি এর মান কত। আমরা জানি যে কোনো ভেক্টরের মান যদি বের করি তাহলে i সহগের বর্গ, অর্থাৎ i সহগ বর্গ হচ্ছে 1 প্লাস হচ্ছে j এর সহগের বর্গ, তার মানে হচ্ছে এই i সহগের বর্গ j এর সহগের বর্গ, তারপর হচ্ছে k এর সহগের বর্গ, তার মানে হচ্ছে -1 স্কয়ার। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 1 + 1 + 1, অর্থাৎ √3, অর্থাৎ এই খ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।